একটা ভিডিও দেওয়া হয়েছে, দেখছো? দেখ না, দুটা ভিডিও দেওয়া হয়েছে। না স্যার, দেখা হয় না এখনো। ঠিক আছে, শুরু করি তাহলে। ভিডিও দেখো না, কিছুই করার মতো না। কি করো আল্লাহ জানে। স্যার, ভিডিওটা সকালে দিলে দেখতে পারতাম, রাত্রে বাইরে ছিলাম, কিছুক্ষণ আগে এসেছি। আচ্ছা। ওনাদেরকে মনে করাই দাও না, বছর একটা কষ্ট করে মনে করে দিও। আচ্ছা। ওই ফাইলটা গেল কই? এই সহ্য পড়াইছি। হুম। আচ্ছা।
আর তো বাকি আছে আসা। হ্যালো, হ্যালো, হ্যালো। জি স্যার, শোনা যায়। হ্যাঁ, বললাম যে আর কেউ বাকি আছে? স্যার আরো তো দুই তিনজন আছে স্যার, কিন্তু ওরা তো এখনো আসে নাই। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, মানে তোমরা কি সবসময় এরকম নাকি আমার ক্ষেত্রে এরকম করতেছো? হ্যালো। স্যার আসলে বেসিক্যালি স্যার হয়তো বা কেউ একটু বাইরে আছে হয়তো, না না, আমার না কাছে অনেকে হয়তো বা হোয়াটসঅ্যাপ মেসেজ দেখে নাই এই জন্য স্যার হয়তো। মেসেজ তো আমি কালকে রাতে দিয়ে দিচ্ছি, আজকেও দিয়ে দিচ্ছি। জি স্যার, হ্যাঁ সেটা দেখছি, মানে আমরা যারা ছিলাম তারা তো আছেই স্যার, মানে ওই যে যারা না না, ক্লাস করেন আর কি আমার রেগুলার তারাই কথা আসেন। নয়, আমার কথা হলো কি, মানে তোমরা ক্লাসে রেসপন্স করো না কেন? মানে ধরো আমি, এই যে ধরো আমি যদি ধরো 5 মিনিট দেরি করে দিলাম লিঙ্কটা, তো তোমরা আমাকে বলবা না স্যার আপনি কেন দেরি করতেছেন, বা স্যার কিছু হয়েছে কিনা? একটা থাকে না যে ক্লাস করার ইচ্ছা, মানে আমার মনে হচ্ছে যে নাই আর কি, জোর করে করতেছো, স্যার দিলে দিবে, না দিলে নাই। হ্যাঁ, এরকম একটা, মানে এখন তো আসলে অপশন নাই না করার। আমার শরীর খারাপ থাক, ভালো থাক, মন ভালো থাক, ব্যস্ত থাকে না থাকে, আমার ক্লাসটা নিতেই হবে, কারণ তো দায়িত্ব না বলো। তো এরকম মানে তোমাদের একটা দায়িত্ব আছে না, যে স্যারের থেকে আদায় করে নেওয়া। আদায় না করলে অ্যাটলিস্ট বেসিক যেটা আর কি, হ্যাঁ, যে ক্লাসের কথা, স্যার ক্লাসটা নিচ্ছেন না কেন? যেমন কালকে রাতে রাবি জন মেসেজ দিলে, স্যার নিচ্ছেন না কেন, রাত্রে গেছে দেখে আমি কন্টিনিউ করি নাই। তো এরকম তো তোমরা আজকে তো কেউ কিছু বললাম না, মানে আমি 5 মিনিট দেরি করে দিলাম, দেখি কেউ কিছু বলেন না, কারো কোনো মাথা ব্যথায় নাই আর কি। হ্যাঁ, কিছুই বলতেছে না, আমিও বুঝতেছি না আসলে ব্যাপারটা কি। তারপর ভিডিওর কথা বললাম যে একটা ভিডিও দিব, সেটাও তোমরা আর কি কিছু বললাম না। হ্যাঁ, স্যার ভিডিওটা দিলেন না কেন? সারাদিন চলছে, একটু পড়বো, তার মানে তোমাদের পড়া আসলে বা পড়ো না আর কি, মানে যেটা বুঝলাম তোমাদের পড়াশোনার মধ্যে নাই। হ্যাঁ, আসলে পড়ো না আর কি, সেটা তো এটা তো সম্ভব না, তাই না? স্টুডেন্ট হও, পড়াশোনা করো, হয়তো চায়নি বা যে স্যার এটা কেন হইলো না, কারণ না হলে তুমি পাস করতে পারবে না, তাই না? না হলে তো তুমি পাস করতে পারবে না, তো পরীক্ষাতে কি লিখবা বলো? তুমি যদি না বুঝে বা না দিই, কিন্তু পরীক্ষা খাতায় কিছু লিখতে পারবে না। মুখস্থ লিখতে পারো হয়তো বা। তোমার ম্যাক্সিমাম চুপ থাকবে আর কি, আমি ওই জন্য কিছু বুঝতে পারি না আসলে, কি বলা উচিত কি বলা উচিত না। হ্যাঁ, কোনটা বললে ভালো হয় কিছু বুঝি না। স্টিল তোমরা চুপ করে আছো। খুবই অদ্ভুত বিষয়গুলো। লাস্টে ক্লাস দিচ্ছি মনে হয় আমি আর রাবিব আছি, ক্লাসে আরো সবাই ছিল, এমনকি জয়েন করে ঘুমাই গেছে, নাকি ঘুমাই ঘুমাই জয়েন করছে। না স্যার, আছে স্যার, সবাই আছে স্যার। কিছুই বুঝি না আমি আসলে করা উচিত। আহ, অদ্ভুত।
আচ্ছা, দেখো, ক্রিস্টাল স্ট্রাকচার বেসিক্যালি আমার খুব ইচ্ছা ছিল আমি এই জিনিসটা খুব সুন্দর করে পড়াবো তোমাদের মনের মাধুরী মিশায়, হ্যাঁ। বিবিএফসি, সিএফসি, ক্যালকুলেশন কেমনে করে, ইউনিট সেলের অলরেডি এটা আমি দিয়ে দিয়েছি গ্রুপে, এখানে সব দেওয়া আছে। এখানে তো মানে রকেট সায়েন্স আর ভলিউমটা একটু কম শোনা যাচ্ছিল। কম শোনা যাচ্ছে, বুঝতে পারবো। আমি বলে কম শোনা যাচ্ছে, বাকি রেখে কিছু বলো তো। জি স্যার। এটা এতক্ষণ বলুন দেখবেন না। এখন মোটামুটি ইমপ্রুভ হয়েছে। মাইক্রোফোন তো আছে। এখন জি স্যার, শোনা যাচ্ছে স্যার। তোমরা যখন দুই বন্ধু গল্প করো, হ্যাঁ, এক বন্ধু যখন চুপ করে থাকে শুনে খালি, আরেক বন্ধু বলে যে কিরে কি বুঝলি বল, চুপ করে থাকে, তখন কি মনে হয় যে হাসপাতালে গালে বসাই দিই, তাই না? এই বেটা তোর সাথে কথা বলে কি বুঝতে বলস থাকে, এরকম একটা ভাব এটা ইচ্ছা করে না? তো খুবই বেসিক। আমি ধরো কথা বলতেছি, কেউ যদি কিছু না বলে আমি বুঝবো কেমনে যে আমি কি বুঝাচ্ছি বুঝতেছে না, না কি বুঝতেছে না এটাই তোমরা বুঝতেছো না, যে কি বুঝতেছো না এটা আমাকে বলবো, এটাই আমি আবার বুঝতেছি না, তোমরা যে কি বুঝতেছো না। আমি বুঝাতে পারছি? আমি যে বুঝাইতে পারছি কি পারতেছি না বা কি বুঝতেছো না, এটা তো আমি বুঝতেছি না। আর তোমরা যে কি বুঝতেছো না ওটাও কি তোমরা কি বুঝতেছো না, যে তোমরা আসলে কি বুঝতেছো না। আর তোমরা যে বুঝতে না পারো কি বুঝতেছো না, ওটা যদি আমি না বুঝি, তাহলে তো আসলে আমিও বুঝতেছি না যে তোমরা কোনটা বুঝতেছো না। ঠিক আছে? জি স্যার। আমার ইচ্ছা ছিল এগুলো আসলে খুব সুন্দর করে ভেঙে ভেঙে এগুলো পড়ানো, সলিড স্টেট কঠিন অনেক, কিন্তু বুঝাতে পারলে খুব মজা, মানে বলবো যে স্যার এটা এত মজা, এভাবে করে বের করা যায়। আচ্ছা, যাই হোক, আমি ক্রিস্টাল স্ট্রাকচার আমি তুমি দেখাইছিলাম যে ক্রিস্টালিনটা হলো কি করে আমার, এটা রিপিটেড অ্যারেঞ্জমেন্ট আর কি, হ্যাঁ, মানে আমার কিছু মানে সুবিন্যস্ত স্তরে তারা হলো গিয়ে এমন ভাবে সজ্জিত থাকে যে দেখে মনে হয় যে একটা প্যাটার্ন ফলো করতেছে। ওকে, দ্যাট ইজ কল ক্রিস্টালিন। আচ্ছা, এমন ফার্স্টে হলো গিয়ে র্যান্ডম অ্যারেঞ্জমেন্ট, মানে উল্টা পাল্টা সবকিছু, ঠিক ঠিকানা নাই, হ্যাঁ, দেখে মনে হবে যে আরে কি নাকি আজেবাজে জিনিস। ওকে, আচ্ছা, পলিক্রিস্টালিনটা হলো গিয়ে তোমার ক্রিস্টালিন যেমন একটা প্যাটার্ন ফলো করে, পলিক্রিস্টালিনটা হলো গিয়ে সেম প্যাটার্ন ফলো করে, তবে মাল্টিপল সেম প্যাটার্ন। ওকে, যেটা জিগজ্যাগ 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 জিগজ্যাগ, হ্যাঁ, আকারে ডিফারেন্ট ডিফারেন্ট খন্ড খন্ড ক্রিস্টালিন মিলে একটা পলিক্রিস্টালিন হয়। ওকে, এটা একটা গ্রেইন মানে গ্রেইন বাউন্ডারিতে সেপারেট করা হয়। আচ্ছা, এখন কোনটা বেসিস আর কোনটা ল্যাটিস, হ্যাঁ, এটাকে মানে ওয়াই ডাজ ইট ম্যাটার ইফ ইট ইজ ক্রিস্টালিন অর নট, হ্যাঁ। আচ্ছা, হলো আহ মানে আমরা আসলে এটা কেন দরকার বোঝাটা, এটার জন্য আসলে বুঝতে গেলে ইউনিট সেলটা জানতে হবে। হ্যাঁ, ইউনিট সেল জিনিসটা কি, আর তার সাথে জানতে হবে পয়েন্টার, পয়েন্টার থাকে না, পয়েন্টার থাকে তো। এই এই কি পয়েন্টারটা গেল কোথায়? আচ্ছা, এই দিচ্ছি। হ্যাঁ, তো এখানে আসলে ম্যাটার করে যে আহ, মানে কতটুকু রিপিট হয় এবং কি রিপিট হয়, হ্যাঁ। তো এই ল্যাটিস ল্যাটিস প্লাস বেসিস মিলে একটা ক্রিস্টাল স্ট্রাকচার তৈরি হয়। কি করে? একটা ল্যাটিস স্ট্রাকচার সাথে হলো গিয়ে বেসিস স্ট্রাকচার, এই দুইটা মিলে কি করে একটা ক্রিস্টালি মানে ক্রিস্টাল একটা স্ট্রাকচার তৈরি করে। আচ্ছা, এখন ক্রিস্টাল স্ট্রাকচার মানে কি, যে আমার একটা ক্রিস্টালিন ফরম্যাট থাকবে, রাইট? নাও থাকতে পারে যদি আমার ফার্স্ট হয়। তো এই জন্য কি করতে হবে আমাকে, বলো, কোনটাকে জানতে হবে? ইউনিট সেল সম্পর্কে জানতে হবে। আচ্ছা, তো ক্রিস্টাল স্ট্রাকচার জিনিসটা কি, যে আমার একটা থ্রি ডি প্যাটার্ন, ওকে, যে প্যাটার্নটা
মানে অ্যাটম গুলো একসাথে থাকবে বন্ডেড টুগেদার, অ্যান্ড একটা পর্যায়ে তারা ক্রিস্টাল স্ট্রাকচার তৈরি করবে, এবং প্রত্যেকটা অ্যাটম একটা প্রপার প্রেফার্ড অ্যারেঞ্জমেন্ট ফলো করবে। কিছু প্যারামিটার আছে, যেমন টেম্পারেচার এবং প্রেশার। প্যারামিটার আছে টেম্পারেচার এবং প্রেশার, এটার উপরে ডিপেন্ড করবে তার কতটা স্টেবল। আচ্ছা, এই প্যাটার্নটাকে আমরা জানি স্পেস ল্যাটিসেস। মানে ল্যাটিসের এটা হলো গিয়ে ল্যাটিস স্ট্রাকচার বা ল্যাটিস, যেটা আমরা টার্মটা জানি, এটা প্লুরাল হলো গিয়ে ল্যাটিসেস। হ্যাঁ, বা ল্যাটিসাইস, ল্যাটাইসেস, যে যেভাবে আর উচ্চারণ করে। তো এই প্যাটার্নটা আসলে স্পেস ল্যাটিসেস বলে। সো ইচ রিপিটিং ইউনিট অর বিল্ডিং ব্লক আমাকে বলা হচ্ছে ইউনিট সেল। এই যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস চলে আসছে, ইউনিট সেল। ইউনিট সেল, এই যে প্রত্যেকটা রিপিটিং যে ব্লকটা আছে আর যে ইউনিটটা আছে, এই রিপিটিং ইউনিট এবং ব্লকটাকে আমি বলতে চলেছি। তার মানে যে জিনিসটা রিপিট হচ্ছে, এই বিল্ডিং ব্লকটা, আগের স্লাইডে যায়, এই যে যেটা রিপিট হচ্ছে, ওকে। এখন তুমি বলতে পারো, স্যার এটা তো আমি তো বুঝতেছি না, তো পেজটার উপরে একটা বল বসা রাখছেন, কিছু তো বোঝা যাচ্ছে না। না, এটা বেসিক্যালি কি লুক জানো? এটা একটা 3D লুক। তুমি একে 2D ভিউতে দেখাচ্ছ, কারণ কাগজের মধ্যে 3D দেখানো যায় না। একটা পেপার তুমি হাতে নাও, ওর একটা দৈর্ঘ্য থেকে প্রস্থ থাকবে, ওর কোনো উচ্চতা নাই। বুঝতে পারছি আমি? মানে দুইটা ডাইমেনশন। হ্যাঁ, সেটাও কি, একটা উইডথ একটা লেন্থ, এর বাইরে কিছু নাই। ওকে, এক্স টাইমস ওয়াই। আচ্ছা, এখন এই 2D টাকে আমি যখন একটা হাইট অ্যাড করবো, তখন সেটা 3D হয়ে যাবে, বা আলাদা একটা ডাইমেনশন করবো, তখন 3D হয়ে যাবে। তো এই জন্য আমি পেপারে এটা বুঝতে পারতেছি না, বা আমার এই কাগজের মধ্যে বা স্লাইডের মধ্যে বুঝতে পারতেছি না এটা কি 2D না 3D। বেসিক্যালি 3D। এই 3D যে যে ব্লকটা বারবার রিপিট হচ্ছে তাকে আমি বলতেছি ইউনিট সেল। এবং ফার্স্ট ডিফাইন ইউনিট সেল যেটা আছে ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশনে, আমি এটাকে বলতে পারি, মানে এই লোকেশনের ক্ষেত্রে আমি বলতে পারি যে ওটারও বেসিস করে যে 7 টাইপের সিস্টেম আছে, 14 স্ট্যান্ডার্ড ইউনিট সেল আছে। বুঝতে পারলাম? আচ্ছা, 7 টাইপের গুলো কি কি একটু দেখিনি। একটা হলো গিয়ে ট্রাইক্লিনিক, একটা হলো গিয়ে মনোক্লিনিক, একটা অর্থহম্বিক, হ্যাঁ অর্থহম্বিক, একটা টেট্রাগোনাল, একটা ট্রাইগোনাল, একটা কিউবিক, একটা হেক্সাগোনাল। হ্যাঁ, আমাদের ক্ষেত্রে এইগুলোই ইম্পর্টেন্ট, টেট্রাগোনাল, ট্রাইগোনাল, হ্যাঁ, ট্রাইটাগোনাল, ট্রাইগোনাল, কিউবিক আর হেক্সাগোনাল। আচ্ছা, কেন এগুলো আসলে ইম্পর্টেন্ট বলো তো? বা এখানে ইউনিট সেলটা আসলে কিভাবে কাজ করতেছে? আসো ছোট্ট একটা দেখি, ট্রাইগোনালটা দেখি, ট্রাইগোনাল আরো ইজি, কিউবিক দেখি। হ্যাঁ, এই যে দেখো, আমি তখন ছবি আঁকলাম এরকম, রাইট, যে এখানে 4টা বল আছে। হ্যাঁ, এগুলো আসলে বল না, এগুলো আসলে ইউনিট সেল। ওকে। আচ্ছা, যখন আমি এর সাথে একটা কিউবিক শেপ বানাবো, এই জিনিসটাকে কিউবিক শেপ বানাবো। আচ্ছা, হ্যাঁ, আসলে ভালো না কালারটা, কি কালার দেওয়া যায়? এটা দিয়ে কিউবিক শেপ, কিউবিক শেপ, আরে হচ্ছে কালো দিয়ে। হ্যাঁ, ঠিক আছে। তখন আমি আলটিমেটলি মানে বলতে পারবো যে এখানে আমার এই এই ডিফারেন্ট অ্যাঙ্গেলে, মানে ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টরে আমার বলতে পারবো যে এই 4টা জিনিস আমার রিপিট হচ্ছে। তো কিউবের ক্ষেত্রে আমি সুন্দর মতো করে প্রত্যেকটা অ্যাঙ্গেল আমি কাউন্ট করতে পারি 90 ডিগ্রি করে। ওর সাথে ওর দূরত্ব 90 ডিগ্রি, এর সাথে এর দূরত্ব 90 ডিগ্রি, এর সাথে 90, এর সাথে এইদিকে মানে পিছন সাইডে। হ্যাঁ, আমি একটু উপর করে দেখাই, এই যে পিছন সাইডটা আর কি, এটা নিচের দিকে এই জায়গাটায়, এই জায়গাটায়, হ্যাঁ, এটা 90, এখানে 90, এখানে 90, হ্যাঁ, বাইরে 90 হবে না। তারপর এই যে সারফেসটা আছে, আমি একটু ঘষা মাজা করি, এই যে এই সারফেসটা আছে না, এই তল যেটা আছে, হ্যাঁ, মানে ধরো 0 এক্স এক্স প্রাইম ওয়াই, হ্যাঁ, এই তল যেটা আছে 0 এক্স 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 প্রাইম ওয়াই, এই তলটার ক্ষেত্রে আমি যদি এখানে দাগ টানি, দেখো এই যে এই বরাবর, হ্যাঁ, এটাও 90। ঠিক আছে, এটা কিন্তু বেসিক্যালি 3D, তার মানে 1 2 3। ঠিক আছে, আচ্ছা, ওকে। তো সেম ভাবে আমি বলতে পারি হেক্সাগোনাল ক্ষেত্রে আমি যদি শেপটা আঁকি, সেক্ষেত্রে আমার দুইটা বাহু সমান হচ্ছে, আরেকটা বাহু সমান না, আমার এই থ্রি যেটা সেটা সমান না।
তো এই জন্য আমি বলতে পারি একটা পর্যায়ে আমি 120ও পাবো কিছু কিছু জায়গায়, কিছু কিছু জায়গায় 90 পাবো। তো এইভাবে করে আসলে ডিফারেন্ট ডিফারেন্ট শেপ অনুযায়ী অ্যাঙ্গেলটা পাই। তো বলতে পারো যে স্যার আমি এখানে ইউনিট সেলটা তো বুঝতেছি না, বা ইউনিট সেলের এখানে কিভাবে হিসাব করে বা কি, বা মানে আমি তো বুঝতে পারলাম না। কমন জিনিস বুঝতে না পারাটা, তুমি বুঝাই দিচ্ছি। তোমরা কি বুঝতে পারছো এখন তো? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে কথা? বললাম কি বুঝতে পারছো এ পর্যন্ত? জি স্যার, পার্শিয়ালি বুঝতে পারছি, বাকিটা পরে দেখে নিবো। আচ্ছা, আচ্ছা, দেখো, তো মেটালিক স্ট্রাকচার স্ট্রাকচার অনুযায়ী একে আবার তিন ভাগে ভাগ করা যায়। একটা বিসিসি, একটা এফসিসি, একটা এইচসিপি। আমাদের পরীক্ষা ও সিলেবাসে তিনটাই আছে, হ্যাঁ, বিসিসি, এফসিসি, এইচসিপি। আচ্ছা, তো সিম্পল কিবোর্ডের ক্ষেত্রে আমরা যেটা বের করি সেটা হলো যে তোমার বিসিসি মানে বডি সেন্টার লাগে না আসলে। আহ মানে এখানে এখানে মানে বডি সেন্টার নাই আসলে, হ্যাঁ, জিরো। ফেস সেন্টারে গিয়ে আমি আসলে একটা বডি সেন্টার পাই, আর হেক্সাগনের তো আমি এইচসিপি। আমি বললাম স্যার কি বলতেছেন এগুলো, বডি সেন্টার ফেস সেন্টার কিছু বুঝতেছি না। আচ্ছা, এই যে কিউবটা আছে, হ্যাঁ, এই কিউবে দেখো তো, বডিতে সেন্টার, বডি সেন্টার, বডি মানে হলো কি এই যে দেহটা আছে, ওর পুরো দেহটা, এর সেন্টারে কি কোনো কিউব বা কোনো বল বা কিছু আছে মাঝখানে? না স্যার। ক্লাস কি শুধু রাবিক করতেছে নাকি বাকিরা করতেছে? করতেছি স্যার, নাই আছি স্যার। স্যার। আচ্ছা, এই 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 লোকেশনে বুঝতে পারছো কোন জায়গায়? এটা এখানেও না, এটা এই তলেও না, এটা এই তলেও না, এটা এই তলেও না, এটা এই উপরের তলেও না, এটা কি এই যে নিচের তলেও না, কোথায় মাঝখানে, তাই না? যদি মাঝখানে হয়, আমি যদি এই পয়েন্ট বরাবর প্রত্যেকটা ডায়াগোনাল মানে পয়েন্ট থেকে যদি টান দিই ওকে ওর গায়ে, হ্যাঁ, দেখো তো এই ছবিটা পাওয়া যায় না? জি স্যার। তার মানে বডি সিলিন্ডার বুঝতে পারছো? আচ্ছা, জি স্যার। তো এই ইউনিট সেলের আসলে তিন ধরনের তুমি কিউবিক ল্যাটিস স্ট্রাকচার দেখতে পারবে। একটা হলো গিয়ে কোনো বডি সেন্টার নাই, একটা হলো গিয়ে একটা থাকবে, আর একটা হলো গিয়ে প্রত্যেকটা পোর্শনে থাকবে, মানে প্রত্যেকটা সাইডে একটা করে সেন্টার থাকবে। ঠিক আছে, সেটাকে ডেন্সলি প্যাকড স্ট্রাকচার বলা হয় মেটালিক স্ট্রাকচারের ক্ষেত্রে। আচ্ছা, দেখো, এইচসিপি আছে, ডায়মন্ড আছে, জিনবেন্ট আছে, ম্যাপ আছে। একটা দেখলে বাকিগুলো এমনি পাওয়া যাচ্ছে। ওকে, তাহলে এইচসিপিটা এখান থেকে দেখা। Cartoons make complex ideas easy to understand and are incredibly effective at teaching and selling. And I'm not talking about short 5-second clips, but about 5-minute. In this video, I'm going to give you a basic introduction ভালো করে বুঝো, হ্যাঁ, কি করছে। into unit cells. Now, there's three structures you need to be familiar with. The first one on the left is the simple cubic structure. The second one in the middle is the body-centered cubic structure. And the last one is the face-centered cubic তার মানে এটা এসসি, এটা বিসিসি, এটা এফসিসি। ওকে, structure. So each of these cubes represent a single unit cell. And for the simple cubic structure, within one unit cell, there's only one atom.
Dear students, in today's class, what I'm going to teach is the coordinate. এটাও তোমাকে দিয়ে রাখো, এটা পারলে পরীক্ষায় ফুল মার্কস পাবে। লিঙ্ক গুলো আমি পোর্টালে শেয়ার করলাম। আচ্ছা, দেখো For the body center তার মানে আমি যদি there is only one atom at the body center, ঠিক আছে, মানে ইউজুয়ালি দেখো আমার এই পুরো সিম্পল কিউবটাকে আমি একটা একটা অ্যাটম দিয়ে জাস্টিফাই করতে পারি, হ্যাঁ, তাহলে এটা একটা অ্যাটম, রাইট? cubes represent a আচ্ছা, single unit cell. তার মানে আমার ইউনিটসে যদি কল্পনা করতে চাই যে রিপিট হচ্ছে না, সেটা হলো এই একটাই, ওই একটাই, এখানে আর কোনো আর অপশন নাই। ওকে, সো এখানে আর কোনো কোশ্চেনও নাই। And for the simple cubic structure, body-centered structure, you have 2 atoms per unit cell. আচ্ছা, বডি সেন্টারে দুইটা অ্যাটম কেন? একটা ওই যে সে বডি সেন্টারে কি করতেছে, একটা হলো গিয়ে আহ মানে কি বলে সিম্পল কিউবিক, রাইট? আচ্ছা, আরেকটা হলো গিয়ে বডি সেন্টার কি করতেছে বলতো? একটা হলো গিয়ে তার যে গঠন বা তার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার অনুযায়ী কি করছে আমরা বলো, এখানে অ্যানোড একটা নেই, এই যে তার যে গঠন বা স্ট্রাকচার এটার জন্য একটা, আর দেখো বডির ভিতরে কিন্তু একটা আছে, এই যে, ঠিক আছে। লাল হয়ে গেছে কেন? লাল নামে অন্য কারো লিখতে হবে। বুঝতো? তাহলে দেখো বডির এক্স্যাক্টলি ভিতরে একটা আছে, রাইট? এই যে দেখছো, আর একটাকে পুরোটা একটা মিলে একটা। ও না, কলম দেখি পাগলামি শুরু করছে। আর একটা কি পুরোটা মিলে একটা, ব্যাস আমি জানি যে একটা অ্যাটম একটা ইউনিট সেল, শুধু সিম্পল কিউবের ক্ষেত্রে। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। And for the face-centered cubic structure, there are 4 atoms per unit cell. হুম, The coordination number of the simple cubic structure বলো তো ফেস সেন্টারে কেন 4 অ্যাটমস? হ্যাঁ, আসো, একটু যাই। নিচে নাম, তুই এমন করিস না আমার সাথে। ও, ফেস সেন্টারে কি করছে দেখো তো, আসো তো এই জায়গাটায় বডি সরি ফেস সেন্টারে দেখো আমার এক, এখানে একটা টানাটানি করছে সবাই মিলে একে, এই যে দেখো, এই যে, এই যে, এটা নয়, হ্যাঁ, এখানে দেখো, এই যে একটা সাইড, ওকে, এই দুইটা সাইড, এই তিনটা সাইড, হ্যাঁ, আরেকটা হলো গিয়ে যেটা পিছে দেখা যাচ্ছে না, মানে এই দুইটার পিছন পোর্শনে, এই দুই পিছন পিছন পোর্শনে, হ্যাঁ, এই যে এই স্যার, জায়গাটা। তাহলে তল তো 6টা, তাহলে অ্যাটম তো 6টা হওয়ার কথা না, না, 4টা হলে অ্যাটম হয়েছে। না তো, রিপিটেড অ্যাটম, বারবার বলতেছি। এখানে একটা তল, এর নিচের তলটাকে আমি ধরছি রাবির, এই দেখো, বুঝাই দিই, এটা কি আমার দুইটা আছে না, এই সাইডে একটা ওই সাইডে একটা আছে না? জি স্যার। বারবার বলছি রিপিটেড অ্যাটম, যেটা রিপিট হবে ওই অ্যাটমটাকে আমরা ইউনিট সেল বলতেছি। তার মানে আমার ইউনিট সেল কয়টা? এই এক, কারণ সেম ভাবে আমি এই সাইড একটা পাচ্ছি, তার মানে এর মধ্যে একটা এর মধ্যে একটা, তার মানে ইউনিট সেল কয়টা রাবির বলতো দুই তলের জন্য? Good question. 12টা না? হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে না আমার কথা? স্যার 6টা, 8টা, 12টা, 12টা হইব না এটার মধ্যে? কি বলতেছে এসব উল্টাপাল্টা কথা? ও আচ্ছা, ও তো তলের কথা বলতেছে না কি জানি। তল কয়টা, এই কিউবের তল কয়টা? একটা 1 বক্স হাতে 2 নাও তো। 3 4 5 6টা স্যার। এই তানভীর, তল কয়টা এখানে? 6টা দেওয়া যাবে। 6টা আছে। 6টা তল না? 6টা তলে কয়টা বল হ্যাঁ, তুমি বসাতে 6টা। পারবা এক একটা সারফেস বরাবর?
তিনটা। লাস্ট আছে, আচ্ছা, কয়টা বসাতে পারবা? এই বক্সে কয়টা তল বসানো যায় বলো? এটা 1। ছয়টা তো স্যার। তারপর 2। আচ্ছা, এটা 2 হলে এটাও 2। তাহলে তো স্যার তিনটা বসবে। মিলে এখানেও এই যে পিছনেরটা, এই যেটা, হ্যাঁ। আচ্ছা, তারপর এই সাইডে যেটা আছে, ডানে বামে। তাহলে এখানেও যেটা আছে এই যে সবুজের এটা, ওকে। কয়টা হইলো? 3টা, তার মানে 6টা তল না? তিনটা জি স্যার। সারফেস আমার, তাহলে কি 6টা, তিনটা আমার সেম কমন সারফেস, তার মানে কি টোটাল কয়টা সারফেস? 6টা সারফেস না? জি 6টা। হ্যাঁ, 6টা। তো 12টা কেন বললা? ওই সময় ভিডিওটা দেখছিলাম আর কি স্যার, ওই যে আপনার ভ্যালু 6, 8, 12 মানে আগে তো তাড়াহুড়া করে দেখছি তো আগে বুঝি নাই আর কি। করবা, এটা এত সোজা না, তুমি তো এখনো ঢুকোই নেই ভিতরে। ভিতরে ঢুকলে তো মাথা ঘুরানো শুরু করবে, ঠিক আছে, যে কি হাফ দিয়ে গুণ হচ্ছে, কি 1/4 দিয়ে গুণ হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আমি আইপ্যাডে পড়াচ্ছি আর কি। দেখো 6টা। এখন হুম। আচ্ছা, 6টা স্প্লিট করে রাখো দুটো একসাথে, তাহলে তোমাদের ভিডিও একসাথে চলবে, এটা একসাথে চলবে। হ্যাঁ, ওকে, আচ্ছা, তো গেল। এখন আমি যখন এই ভ্যালু বের করতে যাব ডিফারেন্ট ডিফারেন্ট ক্ষেত্রে, যে ধরো সিম্পল কিউবিক, দেন বডি সেন্টার, বিসিসি আর এফসিসি। হ্যাঁ, সিম্পল কিউতে অ্যাটম নাম্বার কয়টা হলো? 1 অ্যাটম, তার মানে ওই কিউবিক একটাই একটা সিঙ্গেল অ্যাটম। বিসিসি ক্ষেত্রে কত অ্যাটম? 2 অ্যাটম। হ্যাঁ, আর ফেস সেন্টারে কয়টা অ্যাটম? 3টা যোগ একটা, কয়টা হইলো? 4টা। কারণ এই পুরাটা মিলে ইটসেলফ একটা, ওই যে সিম্পল কিউবিকে যেটা হয়েছিল, রাইট? স্যার এখন ক্লিয়ার। হ্যাঁ, তাহলে কত অ্যাটম? 4 অ্যাটম। আচ্ছা, এখন আমাকে কি বলছে বলো? আমাকে বলছে যে, দেখো এখানে বলছে, দেখায় ভিডিওতে। For the face-centered cubic structure, there are four of the 6. আচ্ছা, I'm going to run out of space, so I'm just going to write C, which is 6. এখন দেখো, Is a cubic structure দেখো, is 6. I'm going to run out of space, so I'm just going to write C, which is 6. That's the coordination number. হ্যাঁ, The কোঅর্ডিনেশন। coordination number is the number of atoms that's attached to a single atom. এখানে একটা জিনিস কি জানতে হবে বলো তো? কোঅর্ডিনেশন নাম্বার। হ্যাঁ, আচ্ছা, কোঅর্ডিনেশন নাম্বার কত? সি এর ক্ষেত্রে 6। আমি বলতো স্যার এখানে 6 কেমনে হইলো? হ্যাঁ, আচ্ছা, 6 কেমনে হইলো? কোঅর্ডিনেশন নাম্বারটা হলো কি, সিঙ্গেল একটা অ্যাটম কতগুলো অ্যাটমের সঙ্গে টাচ থাকতে পারে। হ্যাঁ, 6টা তল, 6টা তল বরাবর টাচে থাকে, এই জন্য কোঅর্ডিনেশন নাম্বার 6। মানে 6 × 1 = 6। হ্যাঁ, তার মানে ধরো এক, স্যার এটা এফসিসি তে। হ্যাঁ হ্যাঁ, না না, সিম্পল কিউবিকে এসসি তে 1, 2, 3, 4,
5 6 7 8, হ্যাঁ, 9 10 11 12 13 14, টোটাল প্রত্যেকটা পয়েন্টে এবং প্রত্যেকটা সারফেসে 14টা বল আমি বসাতে পারি। কিন্তু কোঅর্ডিনেশন নাম্বার কত আমার বলতো? 6। আচ্ছা 6 কি তাহলে আমি একটু বলি। এই যে উপরের পার্টটুকু আছে এখানে যে আমি একটা বল বসাচ্ছি এটা 1। আমি যে আবার নিচে একে এভাবে ডাক টেনে দিচ্ছি এভাবে করে, হ্যাঁ, ভালো করে বোঝার চেষ্টা করো। যখন নিচে আবার একে ডাক টেনে দিচ্ছি, বুঝতে পারতেছো? আচ্ছা, এখানে 2 1 1 1 1, মানে 1 2 3 4 5, এই সারফেস এই যে বাইরেরটা, হ্যাঁ, আউটসাইড এটা হচ্ছে 6। তার মানে তুমি যদি বলটাকে খুবই ক্লোজ করো, এই বলগুলোকে ফোলানো শুরু করো, একটু ফোলাও তো, পাম দাও, হ্যাঁ, যেভাবে টিচারদের পাম দাও করে পাম দাও, ঠিক আছে, পাম দাও। দেখো তো, বেলুন যদি থাকে এখানে, ফুলে কি সরাসরি টাচ করবে না? বুঝতে পারতেছো? তুমি কি ধরতে পারতেছো? জি স্যার। হ্যাঁ, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার কত হচ্ছে? 6। So every হ্যাঁ, atom in the cubic 6। structure is আচ্ছা, attached or adjacent to. ওকে, আমি আস্তে আস্তে করে আগাচ্ছি। And, এইখানে তোমার ওই বডি সেন্টারে কোঅর্ডিনেশন নাম্বার তুমি কি করো বলো তো? বলো। আমার সি এখানে 6, সেম, কিন্তু যেহেতু মাঝখানে একটা বল আছে, সেন্টারে একটা বল, অ্যাটম মানে 1+1, হ্যাঁ, সেন্টারে একটা বল বা সেন্টারে একটা ইউনিট বা একটা অ্যাটম, ওইটা প্লাস কি হবে বলতো? যেই সব কর্নার গুলো তুমি দেখতে পারো না, যেসব কর্নার তুমি দেখতে পারো না, ওই কর্নার গুলো মিলে একটা বল তৈরি হবে। ঠিক আছে, আমি একটু ইজি করে দিই। আমি এই জন্য ভিডিওটা দেখাচ্ছিলাম তোমাদেরকে। ধরো এই যে ধরো এখানে একটা কোপ দিলাম, মানে বলটা ফুলাইছে, এখানে একটা কাটলাম, এখানে একটা কাটলাম, হ্যাঁ, এই বরাবর একটা কাটলাম। আচ্ছা এখানে একটা খুব ছোট্ট করে কাটলাম, মানে মানে তুমি কোপাইছো আর কি, সরে এসো স্লাইস করছো, এই সার্ফেসটা কাটছো, বাইরে এই সার্ফেসে কাটছো, আগে পিছনে একটা কাটছো। এই যে প্রত্যেকটা কাটাকে যদি তুমি জোড়া লাগাও, তাহলে কিন্তু একটা বল হবে। দেখো খেয়াল করে। সো এই সবগুলো অংশ মিলে এক, ভিতরের মধ্যে একটা আস্ত বল আছে সেটার জন্য এক, আর এই যে তলগুলো আছে বাবা 6টা তল, 6 সারফেসেস, সেটার জন্য 6, যেটা এখানে কোঅর্ডিনেশন আমরা পেয়ে গেছি। তাহলে 6+1+1=8। তাহলে এখানে 6+1+1 কত হবে বলো কোঅর্ডিনেশন নাম্বার? আমাদের সময় কিন্তু টিচাররা জীবনে এভাবে করে পড়ায় নাই, ঠিক আছে, এগুলো বুঝায়ও নাই। তাহলে এফসিসি ক্ষেত্রে এটা কোঅর্ডিনেশন নাম্বার হবে 12। কেমনে 12 হবে এটা তুমি নিজেই বুঝতে পারছো এখন, ঠিক আছে, ছবি আঁকবা, কোপাকুপি করবা, হ্যাঁ। ফেস সেন্টার মানে কি বলো? ফেস সেন্টার মানে হলো গিয়ে প্রত্যেকটা তলের মধ্যে বিশাল বড় বড় করে একটা বল আছে প্রত্যেকটা তলে, করে তারপর তুমি বের করে দেখবা যে কত হয়। দেখবা যে 12 আসছে, কারণ বডি সেন্টার মধ্যে তো মাঝখানে এখানে একটা নাই, বা ওরকম হলে কি তোমার হিসাব করতে হবে না। আচ্ছা, এখন দেখো আমি ভলিউমটা হিসাব করি, মানে সে আলটিমেটলি কত পরিমাণে এফিসিয়েন্সি থাকে, মানে ভলিউমটা হিসাব করব। এটাতে থাকে ভলিউম হলো গিয়ে ভি হলো গিয়ে 52%। আচ্ছা, এটার ভি হলো গিয়ে 68%, আর এটার ভি হলো গিয়ে ভুলে গেছি 72% মনে হয়, আচ্ছা 74%। বোঝা গেছে? টোটাল ভলিউমটা আমি পেয়ে গেলাম। আচ্ছা, এখন একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে এখান থেকে বের করতে হবে, জানি না তোমাদের কেমনে বের করে দেখাবো। আহ আমি একটা ডিস্টেন্স বের করে দেখাই, মজা হবে, হ্যাঁ। আচ্ছা, দেখো মজা হবে, ছবিটা তুলে নিই।
But here's the atoms in that structure. Now, if you want to visually see it, here's another arc. So therefore, this whole thing is X. So X is 2. Now, for the body-centered cubic structure, the edge length, X, is equal to 4 over root 3 times the atomic radius. Now, this information is useful if, let's say, you're given the density of an element and you want to find the edge length or Yes, the sir. atomic radius of that. No. And they'll have to specify which structure you're dealing with. Sometimes you might be given the atomic radius and you need to calculate the edge length in a certain cubic structure, as well as the density of the materials. ঠিক আছে এখানে একটু So I'm going to go over some example problems in a different video. Now, for the face-centered cubic structure, আচ্ছা মনোযোগ দাও, দেখো আমি পাশাপাশি দিয়ে রাখছি, দেখো কি করছে। আচ্ছা ভালো করে দেখো, এই যে আমার তলটায় কাটছে এরা, হ্যাঁ কি করছে, তলটায় কেটে ফেলছে। তলটায় কেটে ফেলছে, হ্যাঁ তার মানে দেখো তো এই যে একটা বৃত্তাকার শেপ আছে, দেখো তো ভালো করে, এই যে শেপটা এটা কি একটা অর্ধবৃত্ত না? খেয়াল করে দেখো তো, এই যে যদি একসাথে করি, খেয়াল করে দেখো তো, একটা মানে বিশাল বড় একটা গোলকে কোপানো হয়েছে এরকম একটা মনে হচ্ছে না? বুঝতে পারতেছো? এই বোঝা যায়? তাহলে এটা কি বলা যায় এই পয়েন্ট থেকে টানলে বৃত্তে একটা ব্যাসার্ধ হবে? কথা বলে নাকি? আচ্ছা তাহলে একটুকে একটা আর, একটুকে একটা আর না? তাহলে আমার যদি লেন্থ বের করতে বলে যে এক্স, এই লেন্থটা কত হচ্ছে? টুয়াইস আর। ক্লিয়ার? আচ্ছা এটা যদি ক্লিয়ার হয় তাহলে এটা কি করছে দেখো তো, এইটুকু অংশ হলো গিয়ে আর, আর পুরো একটা আস্ত বল ভিতরে আছে, তার মানে কি টুয়াইস আর। আচ্ছা এখন আমরা সূত্র কি জানি বলো তো, বলো সূত্র ভুলে গেছো তোমরা? দেখি সূত্র কি, যে এক্স বের করতে হবে না? হ্যাঁ তাহলে এক্স এর জন্য কি কি লাগবে বলো তো, আমি ফুল লেন্থ আমার লাগবে না? হ্যাঁ ফুল লেন্থ, তার মানে কি এই বলটা কত দূর আছে, এই বলটা একটা সার্টেন হাইট পর্যন্ত আছে, হ্যাঁ atomic radius. দেখো Body center, so X is 2 root 3 twice the root 3. And so this sphere inside, হ্যাঁ this is the diameter, which is twice the টুয়াইস root. আর, And here, this is R. এটা আর, ওকে তার মানে আমার এই এক্সটা This লাগবে, is এখানে 2, এই এক্সটা লাগবে। and this is R as well. Okay. Left. এখানে একটু দেখো তো, আমার ফেস সেন্টার মানে কি, ফেসের দিকে বলগুলো আছে, তার মানে একটু যদি আর হয়, একটু যদি আর হয়, এই পুরা বল টুয়াইস আর, তার মানে পুরা কর্ণের দূরত্ব কত, আর প্লাস টুয়াইস আর প্লাস আর, তার মানে কি 2 আর 3 4 আর, রাইট? For the simple cubic structure, এখন আমি is twice এক্স the. এর ভ্যালু Now, টুয়াইস if you আর want to পেয়ে গেলাম। visually see it, is the body center is equal to ওকে 4 তাহলে এক্স এর ভ্যালু এখানে root কত? 3. The edge length, X, is equal to 4 over root 3 times the atomic radius. ইনটু বড় হাতের আর, হ্যাঁ কেন এটা হলো বলো তো, ওই যে বডি সেন্টারের ক্ষেত্রে আমি কি পাচ্ছি বলো, বর্গের সূত্র পড়ো নাই, বর্গ ক্ষেত্রফলের সূত্র, কর্ণ বরাবর দৈর্ঘ্য, কর্ণ বরাবর দূরত্ব ইনটু হলো গিয়ে তোমার এটা লেন্থ এক্স, মানে এক্স ইজ ইকুয়াল টু কি হচ্ছে এবার, আর সমান এক্স সমান কি হচ্ছে বলো তো, টোটালটা কি 4/√3 ইনটু আর হচ্ছে না, পুরোটার ব্যাসার্ধ আর, ওকে সেটা হলো গিয়ে হাফ দিয়ে আর কাটাকাটি চলে যাচ্ছে। আচ্ছা এটাকে আমি আরেকটু করে ভালো করে এক্সপ্লেন করতেছি, তাহলে তুমি আরো এটাকে ধরতে পারবা। টান দিয়ে নিচ্ছি সামনে, তা এখানে তো ভিতরে দিলাম না। Hi, I am Joshua. In today's class, what I'm going to teach is the coordination number of an atom in a simple cubic, body-centered cubic lattice, and face-centered cubic lattice. এই And coordinate, take that will import an atom in the total two nation number 3, 4, 5 nation. The atom
तो एकदम फ्री में रहे. We have I this had is for is this. So that's one whole, I say that. Now the coordination, and this is mine. আচ্ছা, এখন আমি যখন এই ফেস সেন্টারে যাব তখন কি করবো বলো তো? তখন এক্স এর ভ্যালু কত আসবে? দেখি কেউ বলতে পারে কিনা। কত আসবে বলো? কিছু বলো না, ঘুমাই গেছে নাকি? তোমাকে চুপ করে থাকবে ক্লাসে? হ্যালো, কিছুই বলো না কেন? এদিকে আবার রিপিট করবো সামনে গুলা? কিউবিক লেন্থের সূত্র তোমরা ভুলে গেছো যে প্রত্যেকটা সাইডের লেন্থ যদি এ হয়, কিউবিক লেন্থ বর্গমূলের সূত্র এগুলো পড়ো নাই তোমরা? বডি ডায়াগ্রাম বরাবর সূত্র কি বলতো? রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট 3a। এই 9 তো পড়ছো এগুলো রে বাবা। কর্নারে বরাবর যে অ্যাটমিক রেডিয়াসটা আছে সেটা হলো গিয়ে আর, আর সেন্টার যে অ্যাটমটা আছে সেটা হলো গিয়ে টুয়াইস আর। হ্যাঁ, এটা হলো গিয়ে স্লাইস, এটা হলো টুয়াইস আর, মানে এই যে একটু অংশ হলো গিয়ে আর। হ্যাঁ, আর কি অপোজিট কর্নার যেটা আছে এরকম একটা স্লাইস, সেটা কত? সেটাও আর। তার মানে কত? আর প্লাস টুয়াইস আর ইজ ইকুয়াল টু 4r। হুম, তা আমরা কি জানি যে কর্ণ a√3 ইজ ইকুয়াল টু 4r। হ্যাঁ, তার মানে এ মানে কি বলো? 4/√3r। এই বাবা, এটা লিখে নেই আমি এখানে। এ মানে এক্স। হ্যাঁ, তো এখানে কি হবে বলো তো ফেস সেন্টারে? বলো, রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু √2a। হ্যাঁ, তো সেম, আর প্লাস টুয়াইস আর প্লাস আর সমান সমান কত? 4r। তার মানে a√2 ইজ ইকুয়াল টু কত? 4r। তার মানে a ইজ ইকুয়াল টু কত? 4r/√2 সমান সমান কত বলো? √8r। তোমরা কি এই যে বর্গমূলের সূত্র, কর্ণের সূত্র 6, 7, 8, 9 যে পড়ে আসছে এগুলো সব ভুলে গেছো? তাহলে আমার কিছু বলার নাই, তোমরা চুপ করে থাকো, আমি পরে ক্লাস শেষ করে দিই। এই যে বারবার বলছি যে ক্লাসে প্রশ্ন করবা, রেসপন্স করবা। হ্যাঁ, ভিডিওগুলো দেখো নাই। আচ্ছা, যাই হোক, আহ, আমি এখন ডিরেক্ট আচ্ছা, সো এখন ইউনিট সেলের ক্ষেত্রে এখানে কিছু হিসাব আছে যে অ্যাটমিক ইউনিট সেলের ক্ষেত্রে আমি যখন হলো গিয়ে ডায়মন্ড স্ট্রাকচারে যাই, ডায়মন্ড স্ট্রাকচারটা এমন একটা স্ট্রাকচার যেখানে এফসিসি প্যাটার্নকে ফলো করে। দেখো, প্রত্যেকটা স্ট্রাকচারকে এখন তুমি মিলাতে পারবা যে আলটিমেটলি ও
ডিসিসি না এফসিসি নাকি সিম্পল কিউবিক, মানে ও ক্রিস্টাল হলো কোনো না কোনো ভাবে তিনটাকে ফলো করবে। ডায়মন্ড যে স্ট্রাকচারটা আছে, ল্যাটিস যেটা আছে, হ্যাঁ, সেটা হলো গিয়ে আমার এফসিসি। কেন? এই কারণটা এখানে লেখা আছে যে আমি যদি টোটাল গুলো আলটিমেটলি ইউনিট সেল বের করি তাহলে আমার 8টা ইউনিট সেল আসতেছে। হ্যাঁ, আর এপিএফ মানে হলো গিয়ে আমার কি বলে এটাকে, আরে ভুলে গেলাম এপিএফটা কি, আমি তো ভুলে গেলাম, নিজেই তো বলেছে এটা এপিএফটা কি, আরে অ্যাটমিক ফ্যাক্টর আর কি। হ্যাঁ, অ্যাটমিক ফ্যাক্টর যেটা আছে এই ফ্যাক্টরটা হলো 0. ওই যে একটু আগে তোমাকে ভলিউম দেখালাম না, পার্সেন্টেজ 74%, এই যে 0.74। ওকে, একটু আগে তোমাদের দেখালাম না এখানে একটা কই দেখালাম, এই যে এটা ইপিএফ 0.74, তার মানে এফসিসি কিন্তু 0.74। আচ্ছা, তা আমি যদি এখন এইচসিপি যেটা স্ট্রাকচার আছে হেক্সাগোনাল প্যাক, সেখানে যদি আমি বের করতে চাই, সেখানে আমি সেম ভাবে 12টা বল ইন্টু 1/6 প্লাস 2 ইন্টু হাফ যোগ 3। তো বলতে পারো স্যার এখানে 12টা কোথেকে আসলো, 12 ইন্টু 1/6 কেমনে আসলো? এই যে 1 2 3, আচ্ছা তোমার তো এখানে দেখতে পারতেছো না। হ্যাঁ, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মিলছে 12টা বল ইন্টু 1/6। কেন 1/6? 1 2 3 4 5 6, হ্যাঁ, মানে টোটাল 6টা তল। তো 6টা তলের অর্ধেক অর্ধেক করে সে কিন্তু কাট করছে। দেখো এই বলটা কিন্তু এই তলেও আছে, এই তলেও টাচ করছে, তাই না? কিন্তু টাচ করে গেছে, টাচ করলে তখন আমার 12টাকে 1/6 আকারে স্ল্যাশ করে ফেলছে। এখানে 12টা হিসাব বাদ। 2 ইন্টু হাফ, 2 ইন্টু হাফ মানে কি বলতো? দুইটা বল যেটা আছে এই সারফেসের আর এই সারফেসের, ওরা হলো গিয়ে হাফ বরাবর বসছে, দুইটা বল দুই তলে হাফ হাফ ভাবে স্প্লিট হয়ে গেছে, এটাও বাদ। যোগ 3 মানে কি বলতো? ইন্ডিভিজুয়ালি এই যে 1 2 3, তিনটা বল তিনটা এরিয়া মানে তিনটা সারফেসের এ পাশে আছে, কিন্তু তারা হলো কি কোনো সারফেসকে টাচ করে নাই। আই রিপিট, কোনো সারফেসকে টাচ করে নাই। যেহেতু টাচ করে নাই, সেহেতু আমরা স্ট্রংলি বলতে পারি যে তিনটা ইন্ডিভিজুয়াল, দ্যাটস ওয়াই +3। তার মানে 12কে 1/6 দিয়ে গুণ দিলে কত হয়? 2 যোগ 2 ইন্টু হাফ করলে কত হয়? 1 যোগ 3, তার মানে কত? 3 3 6, এই জন্য টোটাল 6টা বল, তার মানে 6টা ইউনিট সেল। আমি কি বোঝাতে পারছি এইচসিপিটা 6টা ইউনিট সেল কেমনে হইলো? একটু আবার আবার আইপিআর সরি এই যে নোটের যখন পড়বা তখন দেখবা যে 6টা কেমনে হয়েছে। এখান থেকেও বুঝালাম, এখানে ছবি আঁকে বুঝাইলাম। ক্লিয়ার? তাহলে এপিএফ কত? 74। তার মানে ওই যে ভলিউম 74% বললাম তোমাদেরকে, ওই ভলিউমটা হলো যেমন কি বলে অ্যাটমিক ফ্যাক্টর আর কি। সো স্পেসিফিক আমি বলতে পারি যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক, এই তিনটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমি হলো গিয়ে বের করতে পারবো যে আমার আলটিমেটলি কি বলে, সে কি আসলে এইচসিসি ফলো করতেছে নাকি সে কি বিসিসি ফলো করতেছে নাকি কিউবিক স্ট্রাকচার ফলো করতেছে। আচ্ছা, গেল। তো এরকম পরীক্ষা আসতে পারে স্ট্রাকচারের জিনিসগুলো যে ইউনিট সেল কেমনে হচ্ছে, কোয়েশ্চেন দিয়ে ডায়মন্ডের ইউনিট সেল এখানে দেখানো আছে সুন্দর করে। হ্যাঁ, কতগুলো ফেস সেন্টার বা কতগুলো কি কোন কোন ম্যাটেরিয়ালকে ফলো করে সেটাও লেখা আছে। জিঙ্ক ব্যান্ডের ক্ষেত্রেও সেম ম্যাথটা আছে, ম্যাথটা মাস্ট করবা। ওকে, ম্যাথটা মাস্ট করতে হবে। ম্যাথটার মধ্যে কি বলছে যে আমার সিলিকন ল্যাটিস কনস্ট্যান্ট দেওয়া আছে এ, তার মানে একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, মানে সরি হ্যাঁ দেওয়া আছে 0.56 ন্যানোমিটার। তা আমরা জানি 1 ন্যানোমিটার মানে 10.10⁻⁷ সেন্টিমিটার। এখন অ্যাটমিক ডেনসিটি বের করতে বলছে, মানে স্পেসিং বের করতে বলছে। আচ্ছা, তো আমরা ফর্মুলা জানি যে কিউবিক সেলের ক্ষেত্রে এ কিউব, ওই যে একটু আগে দেখালাম কর্ণ বরাবর, আর এটা হলো গিয়ে ভলিউমের সূত্র। তিনটা সেম বাহু, তিন কর্নারে a টাইমস a ক্লাস 1-এ পড়ে আসছো এগুলো, তোমরা 1-এ না পড়লে 5-এ পড়ছো, ঠিক আছে? এ কিউব। আচ্ছা, সরি 1-এ তো এগুলো পড়ো না, 5-এ পড়ছো, 5-এ বা 6-এ বর্গের, এগুলো কবে পড়ছো? 5-এ না 6-এ? যাই হোক, ছোটবেলায় পড়ে আসছো।
ওই অনুযায়ী আমি কি বললাম, আমি অ্যাটমিক সেল বের করতে পারি 8। কেন 8? আমি একটু আগে দেখাইছি, এই যে সব বলা আছে। ফর্মুলা খুবই সিম্পল, ফর্মুলা হলো গিয়ে আমার নাম্বার অফ অ্যাটমিক্স ইউনিট ডিভাইড বাই ভলিউম, কি n/3। তার মানে ইউনিট সেল হলো গিয়ে 8টা, কিউবের মান আসছে হলো গিয়ে কত, a কিউব। সুন্দর মতো করে মান বসাই দাও, অ্যান্সার চলে আসবে। শেষ। খুবই কঠিন ম্যাথ। ওকে, খালি ইউনিটটা দেখে নিও ভালো করে। আর এখানে একটা ফর্মুলা দেওয়া আছে √3/4 এ, একটু আগে দেখালাম না কিভাবে বের করতে হয় √3/4 এ। মানে √3/4 এর কিভাবে বের করতে হয় এটাও দেখা দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? বাহু এবং কর্ণ দৈর্ঘ্য ধরে ডায়াগোনাল বরাবর কত আসে। আচ্ছা, ক্রিস্টালগ্রাফিক প্লেন, মিলার ইন্ডাইসিস, এগুলো খুবই সিম্পল, এটা একটু দেখো। হ্যাঁ, তারপর আমি একটু বলে দিচ্ছি, এটা খুবই সিম্পল, একটু ভালো করে দেখো যে মিলার কি করে, কিছু জেনারেল রুল তৈরি করে। হ্যাঁ, তলের তল বের করার জন্য এবং প্লেন মানে মেনলি যে তলটা আছে তলটাকে বের করার জন্য কিছু নাম দেয়, যে আরবিটারি পজিশনের ক্ষেত্রে কি হবে, ইউনিট সেলের ক্ষেত্রে কি হবে প্যারামিটার অনুযায়ী। আর মিলার নিজের নাম দেয় হলো গিয়ে এদের HKL। আমরা ABC নাম দিয়ে XYZ দিই না, XYZ বেসে 3টা প্লেন 3টা ডিরেকশনে চলে। ল্যাটিস প্যারামিটার ক্ষেত্রে যখন যাব তখন এদের নাম হয়ে যাবে ABC। আর যখন মিলার ইন্ডাইসিস ইউজ করব তখন আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবো HKL। এই জিনিসটা খুবই কমন, মানে এটা হলো বেসিক রুল। বেসিক রুলটা তোমরা মোটামুটি বুঝে গেলাম। এই বেসিক রুলটা অনুযায়ী আমরা কি করব, আমরা এই নাম্বার দিয়ে আসলে আমরা প্লেন বের করতে পারবো। তো বলতে পারো স্যার নাম্বার থেকে আমরা প্লেন বের করা সম্ভব। এই যে দেখো, আমার যদি এই বরাবর একটা যায় 1, খেয়াল করে দেখো এই পয়েন্টে 1 মানে কি, আমার একটা সেন্টার পয়েন্ট থেকে একটা দিক যাবে 1। 0 মানে কি, কোনো কিছু যাবে না, তার মানে এই পয়েন্টে আবার আসলাম। আর 1 মানে কি, এখান থেকে আবার আমি একটা পয়েন্টে যাব 1, তার মানে 101। আচ্ছা, এটা তার মানে বুঝতে পারছি যে কিউবিক হবে, চৌকোণে বলা যায়। আচ্ছা, কিউবিকের ক্ষেত্রে 101 আর 110 বা যেটাই করি না কেন মানে সবসময় সেম আসে। তার মানে যদি সেম আসে তার মানে এরা ভাই ব্রাদার, একই বংশের, তখন আমরা তাকে বলতে পারি ফ্যামিলি অফ ডিরেকশন। কেন? কারণ আমি 101 করে আর 110 করে আমি যেমনি করি না কেন কিউবিকের ক্ষেত্রেও কিন্তু সেম হচ্ছে। কিন্তু আমি টেট্রাগনে যাচ্ছি আমি কিন্তু সেম পাচ্ছি না, কারণ টেট্রাগনের ক্ষেত্রে আমার এই বাহুর দৈর্ঘ্যগুলো সেম না। তো যেহেতু আমার সেম না, লেন্থ সেম না, তখন কিন্তু আমি বলতে পারছি যেটা সেম, যখন আলাদা। তার মানে তারা ফ্যামিলির মধ্যে পড়ে না। বোঝা গেছে? আচ্ছা, তাহলে ফ্যামিলির মধ্যে কি কি পড়ে? এই যে কিউবিক গুলাই অনলি ফ্যামিলির মধ্যে পড়ে। পরীক্ষা আসতে পারে হোয়াই অনলি কিউবিক স্ট্রাকচার বা কিউবিক ক্রিস্টাল বিকাম দ্য ফ্যামিলি স্ট্রাকচার অফ দ্য ফ্যামিলি অফ ডিরেকশন। কারণ 1 2 3 কে তুমি যেমনি যেমনি ঘুরাও না কেন ওই ঘুরে ঘুরে একই আসবে, কারণ প্রত্যেকটা মানে আ আ আ মানে এ এ এ, প্রত্যেকটা মানে এক্স ওয়াই জেড, কিন্তু আলটিমেটলি এক্স এক্স এক্স, ওয়াই ওয়াই ওয়াই, জি 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 বা জেড জেড জেড, একই জিনিস, কোনো চেঞ্জ নাই। যেহেতু এগুলো কোনো চেঞ্জ নাই, তাহলে আমি এ পাশ দিয়ে যাই আর এ পাশ দিয়ে যাই আর এ পাশ দিয়ে যাই বা এ পাশ দিয়ে যাই, যেমনি করি না কেন আমার মিলার ইন্ডাইসিস বা মিলার ফ্যামিলি সেম থাকবে। ওকে, কিউবিক সিস্টেমের ক্ষেত্রে ডিরেকশন সেম ডিরেকশন, আমাদের অর্ডারটা মেনটেন করা জরুরি। একটু পর্যন্ত বোঝা গেছে? আচ্ছা, ক্রিস্টালগ্রাফিক যে প্লেন আছে সেটাকে আমরা এতক্ষণে আমরা ওইদিকে গেলাম হলো ক্রিস্টাল স্ট্রাকচার। এখন ক্রিস্টালগ্রাফিক প্লেনের ক্ষেত্রে আমরা দিই ফার্স্ট ব্র্যাকেট, আর যদি ভাই ব্রাদার হয়ে যায় তখন আমরা দিয়ে দিই সেকেন্ড ব্র্যাকেট। এখন আসতেছে আমরা প্লেনটা কেমনে বের করবো, যে তলটা আসলে কেমনে আঁকবো, পরীক্ষা আসবে ক্রিস্টালগ্রাফিক প্লেন কেমনে আঁকতে হয়। বুঝো, মনোযোগ দাও। এটা একটা এক্সিস এক্স ওয়াই জেড, ভেরি গুড। আমি কি করলাম, বক্স আঁকবো, রাইট? বক্স আঁকবো, রাইট? দাগ দিচ্ছে কি 001 বার, 001 বার। এই বাইনারি নাম্বারের সময় এই যে আইসিটি পড়ছিল না, বার মানে উল্টা, এক্স বার মানে যা হয় তার উল্টাটা, মনে পড়ছে? আচ্ছা, ক্লাসে কেউ নাই মনে হয়, আমি একা কথা বলতেছি। জি স্যার, জিরো, রিভার্স হয়ে জিরো মানে কি, এটাই এই পয়েন্ট। আবার জিরো মানে কি, কোথাও নড়বে না, রাইট?
কমপ্লিমেন্ট স্যার ওয়ান মানে কি? হ্যাঁ, ওয়ান মানে কি? হয় উপরে বা নিচে বা কোনো এক জায়গায়, ঠিক আছে, তারপর ডান পাশে যায়, একটু যায়। আচ্ছা, এখন আমি বলতো স্যার না, ওয়ান মানে তো এটাও হইতে পারে, এদিক যায়, হইতে পারে, বলতে পারো না? এই পয়েন্ট থেকে কোন একটা জায়গা হবে, নাহলে এদিক নাহলে এদিক, তাই না? হয় ওয়াই অক্ষ নাহলে এক্স অক্ষ, অথবা হয় ওয়াই অক্ষ নাহলে জেড অক্ষ, নাহলে একটা জেড অক্ষ অথবা কি এক্স অক্ষ, তাই না? কোন একটা সাইড বরাবর তো হবে জিরো থেকে, হয় এদিক হবে নাহলে এদিক, এই পোর্শনটুকু হবে, নাই? নাহলে এখান থেকে কি হবে, হয় এদিক হবে নাহলে এদিক হবে, এই পোর্শনটুকু হবে। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? নাহলে হয় এদিক হবে নাহলে এদিক হবে, নাহলে এই পোর্শনটুকু হবে। আমি কি বোঝাতে পারতেছি? জি স্যার, বুঝতে পারছি। তাহলে আমাকে বলতো এই পোর্শনটা কি হবে, এই যে বাইরের পোর্শনটা কোনোভাবে সম্ভব? কারণ জিরো তো ওখানে, এই পোর্শনটা আসা সম্ভবই না, রাইট? আমাকে জিরো থেকে হিসাব করতে হবে। তার মানে হয় এই অংশটুকু হবে, না হলে এই অংশটুকু হবে, না হলে কি এই অংশটুকু হবে। বোঝে না কে কে, বলো? তো ওই অংশটাকে আমি কি করতে পারি, কালার করে দিতে পারি। ঠিক আছে? আর বার মানে কি উল্টা, উল্টা করে দাও, ওয়ান কে। ঠিক আছে, তো যেটা নিবা ওটা উল্টা করে দিলেই হবে, সমস্যা নেই। আচ্ছা, ওয়ান মানে যে কোনো একটা পোর্শন, এটা নিয়ে তুমি উল্টা করে দাও। আচ্ছা, আইটু ইজি করে দিই, দেখো, জিরো ওয়ান ওয়ান, জিরো, এই যেটা জিরো, এই যে জিরো। ওয়ান মানে কি বলো, কোন দিকে যাবা? ধরো এদিকে যাই, কোনাকুনি। এদিকে, হ্যাঁ। ওয়ান বার মানে কি বলো তো, ঠিক এর অপোজিটটা, এরকম অপোজিট যেটা আছে, তার মানে কি এই যে এই মাথাটা না, এটা যদি ওয়ান হয় তাহলে এর ওয়ান অপোজিট এটা হবে না? তার মানে কি, আমি যদি এখন এই বরাবর একটা কোপ দিই বা স্লাইস করি, তাহলে কি এই একটা তল পাবো না আমি? বুঝতে পারছো তলটা কেমন তৈরি হয়েছে? তার মানে কি, এই পয়েন্ট, এই পয়েন্ট, হ্যাঁ, আমার এইখানে এর কোপ অনুযায়ী আমার যদি এখানে সারফেসটা থাকে এখানে, হ্যাঁ, এখানে সারফেসটা থাকে, এখানে যদি আমার তলটা থাকে, তা দেখো তো, দেখো তো ধরতে পারতেছো কিনা 2D ইমেজটা? এই ধরতে পারছো 2D ইমেজটা? এই সাথে কথা বলে না কেন? কত সুন্দর করে বুঝাই দিচ্ছি, বুঝতে পারছো না তাও? একটা বক্সের মাঝ বরাবর একটা কোপাইছো, কোন বরাবর? এই যে ঠিক এক্স ওয়াই এম কে, এটা তল হয়ে গেল না? তুমি কথা বলো না। 212 বা 201 যখন হবে, টু মানে অর্ধেক, তখন তুমি মাঝখান হিসাব করবা। এটা মিলা ইন্ডাস্ট্রিজ রুল। টু মানে কি? অর্ধেক। ঠিক আছে? হ্যালো হ্যালো। হ্যাঁ, আপনি কিছু বলতেছিলেন, সাউন্ড আসতেছিল না। এত কিছু শোনো নাই? না মানে এখন রিসেন্টলি না না না, আমি আমি কিছু একটু বলতে চাই। ওয়াশরুমে গেছিলাম তো বুঝিনি। ওয়াশরুমে আচ্ছা গেছে আচ্ছা। আমি কেমনে জানবো? যাই হোক, স্যার এটাই সলিডটা কি, স্ট্যান্ড ডিফেক্ট বলে কিছু আছে, এক দুই মার্কে আসতে পারে। পয়েন্ট ডিফেক্ট আছে, লিনিয়ার ডিফেক্ট আছে, প্ল্যানার ডিফেক্ট আছে, এটা দেখে নিও। হ্যাঁ, যে কোনো জিনিসের ডিফেক্ট থাকে। তো বিভিন্ন হোমোজেনাস রিজিয়ন অনুযায়ী তাদের কিছু বেশ কিছু ইন্টারফেস পাওয়া যায়, আর কিছু ইরেগুলার পজিশন পাওয়া যায়, এটা তোমার লিনিয়ার ডিফেক্ট বলে। আর অ্যাটমিক যদি মিসিং থাকে বা ইরেগুলারিটি প্লেসমেন্ট থাকে, তখন সেটা আমরা ল্যাটিস স্ট্রাকচারের মধ্যে পাই, সেটাকে পয়েন্ট ডিফেক্ট বলে। ঠিক আছে? এইগুলো পরীক্ষায় আসবে, 10 মার্ক তো মিনিমাম এখানে থাকবেই, থাকাটা জানাটা জরুরি। লিখে দিলাম, রেস্ট অফ দ্য ইজ আপ টু ইউ। আমি ক্লাস নিয়ে আসলে কি বলবো, আমার আহ হয়তো
ঠিক আছে, তাহলে অনেকে ক্লাস থেকে চলে গেছে, কিছু বুঝেও নাই। এগুলো অনেক কঠিন, হ্যাঁ, এগুলো আমাদের সময়ও কেউ ভাবে পড়ায় না, বা টিচাররা আমাদের দেখাইছে, কিন্তু এইভাবে করে স্লাইড দিয়ে, অ্যানিমেশন দিয়ে, ভিডিও দিয়ে আমরা বুঝতাম না জিনিসগুলো, হ্যাঁ, আমরা বুঝতে পারতাম না যেটা কিভাবে হচ্ছে না হচ্ছে। উই হ্যাভ ট্রাইড আ লট, কিন্তু আসলে ওই অপশনটুকু হয় নাই। এখন তোমাদের দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু তোমরা আসলে নিচ্ছ না। হ্যাঁ, আর তোমরা 1000টা প্রশ্ন করো, এখানে 1000টা প্রশ্ন আমি নেব, একটা দিন না, 1000টা। স্যার এই কেমনে ক্রস করলো, কেমনে প্লেন হইলো, কেমনে ছোঁয়া দিল, হ্যাঁ, কেমনে উপর দিয়ে গেল, কেন স্যার অর্ধেক হইলো, হ্যাঁ, 8-6 কেমনে হইলো সেটা আবার বুঝান। তোমাদের কোনো কোয়েশ্চেন নেই, আমি জানি না আসলে এটা হয়তো তোমরা সব বুঝে গেছো, আর নাহলে কিছু বুঝো নাই। এটা আর কি বলবো। ঠিক আছে, ভালো করে এক্সাম দিও। কিছু বলবা? এখনো কিছু বলবো না? আচ্ছা, আল্লাহ হাফিজ।